বন্ধুরা, এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালতে যে ঘটনা ঘটেছে তা শুধু একটি মামলার শুনানি নয়, এটি সরাসরি ক্ষমতার ভাষা, সাংবিধানিক শালীনতা এবং নির্বাচনী রাজনীতির কেন্দ্রে আঘাত। আজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এজলাসে দাঁড়িয়ে দেশের এক নির্বাচিত মুখ্যমন্ত্রীকে চোর বলে সম্বোধন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। শুধু তাই নয়, সেই অভিযোগের সঙ্গে যুক্ত করা হল রাজ্যের বর্তমান ডিজিপিকে, অপসারণ এবং তাৎক্ষণিক এফআইআরের দাবিসহ। ঘটনাস্থল সুপ্রিম কোর্ট, প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ, আর সংঘাতের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকের শুনানিতে ইডির তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্যের ভাষা ছিল অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক। আদালতের ভেতরে দাঁড়িয়ে তিনি বলেন, আইপ্যাক সংস্থার দফতর ও সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ইডি যখন তল্লাশি চালাচ্ছিল তখন মুখ্যমন্ত্রী সেখানে কেন গেলেন, এই প্রশ্নই নাকি প্রমাণ করে যে তার কিছু লুকোনোর ছিল। শুধু সন্দেহ নয়, সরাসরি অভিযোগ, মুখ্যমন্ত্রী নাকি তদন্ত চলাকালীন নথি ও ফোন নিয়ে বেরিয়ে যান। এমনকি ইডির এক আধিকারিকের ফোনও নেওয়া হয়েছে বলে দাবি তোলা হয়। এই বক্তব্যের মধ্যে দিয়েই আদালতের নথিতে উচ্চারিত হয় একটি শব্দ, চুরি। অর্থাৎ দেশের এক রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ভেতরে দাঁড়িয়ে চুরির অভিযোগ। এই অভিযোগের পরেই ইডি আরও এক ধাপ এগিয়ে যায়। তুষার মেহতা আদালতকে জানান, তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার এবং বর্তমান রাজ্যের ডিজিপি রাজীব কুমার মুখ্যমন্ত্রীকে এই কাজে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা, সাসপেনশন এবং এফআইআর করার আবেদন জানানো হয়। অর্থাৎ একটি নির্বাচিত সরকার এবং তার প্রশাসনিক প্রধান দুজনকেই একই সুতোয় বেঁধে অপরাধী হিসেবে তুলে ধরা হয় দেশের সর্বোচ্চ আদালতে। এই বক্তব্য শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও বিস্ফোরক। কারণ পশ্চিমবঙ্গ এমন এক রাজ্য যেখানে আগামী দিনে নির্বাচন, যেখানে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক সংঘাত বহুদিন ধরেই প্রকাশ্য। আজ সেই সংঘাতের ভাষা ঢুকে পড়ল সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। প্রশ্ন উঠছে, এই আক্রমণ কি শুধুই তদন্তের স্বার্থে, নাকি এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তার অংশ? ইডির এই আক্রমণের জবাব দিতে দাঁড়ান প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্যের ভাষা ছিল শান্ত, কিন্তু প্রশ্নগুলো ছিল মারাত্মক। তিনি সরাসরি আদালতকে স্মরণ করিয়ে দেন, যখন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন তখন ইডির তল্লাশি চলছিল। যদি তদন্তকারীদের সামনে দিয়েই কোনো কাগজ বা ফোন নেওয়া হয়ে থাকে, তাহলে তা চুরি হয় কিভাবে? দ্বিতীয় প্রশ্ন আরও গভীর, যে মামলার সূত্র ধরে এই তল্লাশি, তার নথি নাকি 2 বছরের পুরনো। তাহলে এতদিন ইডি কোথায় ছিল? কেন এই সময়ে, ঠিক নির্বাচনের আগে, হঠাৎ করে এই সক্রিয়তা? কপিল সিব্বল স্পষ্ট করে বলেন, এই অভিযান কোনো বিচ্ছিন্ন আইনগত পদক্ষেপ নয়, এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটছে। পশ্চিমবঙ্গের শাসক দল এবং বৃহত্তর বিরোধী জোটকে চাপে রাখার একটি কৌশল হিসেবেই এই তল্লাশি ও অভিযোগ সামনে আনা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ইডি আসলে কি খুঁজছিল? কোন নথি, কোন প্রমাণ, নাকি উদ্দেশ্য ছিল রাজনৈতিক বার্তা দেওয়া? এই শুনানির মধ্যে দিয়ে মামলার চরিত্র বদলেতে থাকে। প্রথমে যা ছিল টিএমসি বনাম বিজেপি, তা বদলে যায় টিএমসি বনাম ইডিতে। তারপর সরাসরি ইডি বনাম মুখ্যমন্ত্রী। আর সেই রেখা টানলেই স্পষ্ট হয়ে যায় আরেকটি নাম, কেন্দ্রের স্বরাষ্ট্রনীতির মুখ অমিত শাহ। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাইরে এসে ইডিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাজনৈতিক হাতিয়ার বলে আক্রমণ করেছিলেন। আজ সেই সংঘাত আদালতের ভেতরেও প্রতিধ্বনিত। বিচারপতিরা প্রশ্ন তোলেন, হাইকোর্টে এই মামলা ওঠার পর শুনানি কেন এগোয়নি? ইডির জবাব ছিল বিস্ময়কর। তুষার মেহতা দাবি করেন, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে হাইকোর্টে গণ্ডগোল সৃষ্টি করে সময় নষ্ট করেছে, যাতে প্রমাণ লোপাট করা যায়। এই অভিযোগ আদালতের নথিতে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। কারণ এখানে শুধু একটি দল নয়, একটি নির্বাচিত সরকার এবং তার প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্টের ভিতরে দাঁড়িয়ে চোর শব্দটির ব্যবহার। ভারতীয় সাংবিধানিক পরিসরে এটি প্রায় নজিরবিহীন। কোনো চূড়ান্ত রায় ছাড়াই, কোনো দোষ প্রমাণ ছাড়াই এমন ভাষা ব্যবহারের অর্থ কি? এটি কি তদন্তের চাপ বাড়ানোর কৌশল, নাকি জনমনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করার প্রচেষ্টা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় বৃহত্তর ক্ষমতার কেন্দ্রে। কেন্দ্রে রয়েছে দিল্লি, যেখানে সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সরকারের আমলে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে বিরোধীদের অভিযোগ নতুন নয়, কিন্তু আজ সেই অভিযোগ সরাসরি সুপ্রিম কোর্টের কাঠগড়ায় এসে দাঁড়াল। এই মামলার প্রভাব শুধু আইনি পরিসরে সীমাবদ্ধ থাকবে না, এর রাজনৈতিক অভিঘাত পড়বে রাজ্যের প্রশাসনে, পুলিশ ব্যবস্থায় এবং সর্বোপরি ভোটের ময়দানে। একজন ডিজিপির বিরুদ্ধে অপসারণ ও এফআইআরের দাবি মানে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপের প্রশ্ন। একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ মানে নির্বাচনের আগে নৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলা। এখানেই শেষ নয়। আজ যে তথ্যের কথা ইডি বলেছে, এক আধিকারিকের ফোন নেওয়ার অভিযোগ, তা যদি প্রমাণিত হয় তার পরিণতি একরকম, আর যদি তা প্রমাণিত না হয় তবে প্রশ্ন উঠবে তদন্তকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। দুই ক্ষেত্রেই দেশের গণতান্ত্রিক কাঠামো চাপের মুখে। এই লড়াই শুধু ব্যক্তি বনাম ব্যক্তি নয়, এটি রাজ্য বনাম কেন্দ্রের ক্ষমতার সংঘাত। এটি নির্বাচিত জনপ্রতিনিধি বনাম তদন্তকারী সংস্থার সংঘাত। এটি আদালতের ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা। আগামী দিনে এই মামলার প্রতিটি শুনানি নজর কেড়ে নেবে, কারণ এখানে শুধু আইন নয়, গণতন্ত্রের ভারসাম্য ও পরীক্ষার মুখে। বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে যা ঘটল তা একদিনে শেষ হওয়ার নয়। এর রেশ থাকবে রাজনীতিতে, প্রশাসনে এবং জনমনে। প্রশ্ন একটাই, এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে, আইন না ক্ষমতা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।